আচ্ছা, একটু ভেবে দেখি তো। বড় আর সুগঠিত হাতের পেশি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে ভালো কোনো অ্যাঙ্গেল থেকে সেলফি তোলা বা সাময়িক পাম্প নয়, একদম সত্যিকার অর্থেই সলিড মাসল। এই একটা লক্ষ্য পূরণের জন্য জিমের ফ্লোরে কত ঘামই না ছড়ানো হয়। ক্লান্তির একদম চরম পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত ডাম্বেল কার্ল করা, এমন সব প্রোটিন শেক গলাধকরণ করা যেগুলোর স্বাদ অনেকটা বলা যায় দেয়ালের খসে পড়া পোলেস্তারার মতো। আর ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে পেশি বৃদ্ধির গোপন কোনো ম্যাজিক ট্রিক্স খোঁজা, কিন্তু এত কিছুর পরও দিন শেষে দৃশ্যমান কোনো পরিবর্তনই চোখে পড়ে না। ব্যাপারটা বেশ হতাশার, তাই না? তো মূল প্রশ্নটা হলো, এত কষ্ট করার পরও পেশি আসলে বাড়ছে না কেন? এর পেছনের সবচেয়ে বড় সত্যিটা হলো, পেশি বৃদ্ধি বা মাসল গ্রোথ কোনো জাদুকরী বিষয় নয়, বা এটা এমন কোনো দৈব ঘটনাও নয় যে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখা যাবে মাসল তৈরি হয়ে গেছে। শুধু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা নিজেকে নিঃশেষ করে ফেললেই পেশি তৈরি হয় না। এর জন্য আসলে প্রয়োজন একটি সুনির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। আজকের এই বিশ্লেষণে পেশি বৃদ্ধির একদম কমপ্লিট একটা বায়োলজিক্যাল রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। এখানে 5টি মূল বিষয় থাকছে: হাইপারট্রফির আসল সত্য, প্রথম ধাপ টেনশন তৈরি, দ্বিতীয় ধাপ প্রোগ্রেসিভ ওভারলোড, তৃতীয় ধাপ জ্বালানি ও রিকভারি, এবং সবশেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মূলত এই নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করেই কাঙ্ক্ষিত সেই পেশি তৈরি করা সম্ভব। চলুন তাহলে আমাদের প্রথম বিষয়ে যাওয়া যাক। 1 নম্বর, হাইপারট্রফির আসল সত্য। জিমের ভেতরকার প্রচলিত সব অদ্ভুত ধারণা বা যাকে বলে জিম ব্রো নয়েজ, সেগুলো থেকে বেরিয়ে এসে পেশি বৃদ্ধির প্রকৃত বিজ্ঞানটা বোঝা সবার আগে জরুরি। বৈজ্ঞানিক পরিভাষায় পেশির আকার বৃদ্ধি পাওয়াটাকেই মূলত হাইপারট্রফি বলা হয়। খেয়াল রাখতে হবে, এখানে পেশির শক্তি বা স্ট্যামিনা বাড়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে একদম আক্ষরিক অর্থে আকারের কথা। মজার ব্যাপার হলো, আমাদের শরীরে কিন্তু জাদুর মতো নতুন কোনো পেশি তৈরি হয় না, বরং আগে থেকে থাকা পেশির ফাইবারগুলোই ফুলে আরও পুরু আর শক্তিশালী হয়। ব্যাপারটা অনেকটা শরীরের হার্ডওয়্যার আপডেট করার মতো। যখন ভারী কোনো কিছু তোলা হয়, শরীর সিগন্যাল পায় যে তাকে এই ভারী কাজের সাথে মানিয়ে নিতে হবে, আর তখনই সে পেশির আকার বাড়িয়ে নেয়। এই পুরো এক্সপ্লেনারে উদাহরণের সুবিধার জন্য আমরা বাইসেপ বা হাতের পেশিকে ফোকাস করব। হাইপারট্রফি বিষয়টা তো পরিষ্কার হলো। এবার আসা যাক পদ্ধতির একেবারে প্রথম ধাপে, 2 নম্বর সেকশন, টেনশন তৈরি। জিমের ফ্লোরে ঠিক কী ধরনের উদ্দীপনা বা স্টিমুলাস দিলে পেশি বড় হতে বাধ্য হবে, সেটাই এখন আমরা দেখব। পেশি বৃদ্ধির পেছনে মূলত 3টি চালিকা শক্তি কাজ করে: মেকানিক্যাল টেনশন, পেশির ড্যামেজ বা ব্যথা, আর মেটাবলিক স্ট্রেস। অনেকেই আছেন যারা ব্যায়ামের পর পেশি ফুলে যাওয়া, মানে যেটাকে আমরা পাম্প বলি, সেটা নিয়ে একটু বেশি মাতামাতি করেন, অথবা ভাবেন ব্যায়ামের পরের দিনের প্রচণ্ড শরীর ব্যথাটাই বোধহয় পেশি বৃদ্ধির একমাত্র লক্ষণ। কিন্তু আসল সত্যিটা কি জানেন? মেকানিক্যাল টেনশনই হলো এই পুরো প্রক্রিয়ার একেবারে মূল ভিত্তি। বাকি দুটো বিষয় হেল্পফুল হলেও এই টেনশন ছাড়া পুরো পরিশ্রমটাই মাটি। একটা কথা সবসময় মনে রাখতে হবে, পেশি চ্যালেঞ্জের প্রতি সাড়া দেয়, বিনোদনে নয়। মেকানিক্যাল টেনশন বলতে আসলে বোঝায় পেশিকে এমনভাবে চাপের মুখে ফেলা যা তার জন্য সত্যিই প্রচণ্ড চ্যালেঞ্জিং। বাইসেপের কথায় যদি আসি, একটা নির্দিষ্ট রেঞ্জ অফ মোশনের মধ্যে ভারী ওজন তোলাকে মেকানিক্যাল টেনশন বলে। এটা মোটেও কোনো আরামদায়ক কাজ নয়, এটি পেশির জন্য আক্ষরিক অর্থেই একটা সার্ভাইভাল সংগ্রাম। এখন প্রশ্ন আসতে পারে, কম আর উচ্চ টেনশনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আচ্ছা, যদি এমনভাবে ডাম্বেল তোলা হয় যেটা খুবই ইজি আর ব্যায়াম করার ফাঁকে অনায়াসে মেসেজ বা ফোন চেক করা যাচ্ছে, তবে সেটা কিন্তু একেবারে লো টেনশন। এর বিপরীতে হাই টেনশন হলো প্রতিটি র্যাপ একদম পারফেক্ট কন্ট্রোলের সাথে সম্পন্ন করা এবং মাসল ফেলিয়ারের একদম কাছাকাছি পৌঁছানো। ফেলিয়ার মানে হলো এমন একটা অবস্থা যখন চাইলেও আর সঠিক ফর্মে ওজনটা তোলা সম্ভব হয় না। এখন কারো যদি আরও 8টি রেপ করার মতো এনার্জি বাকি থাকে, কিন্তু সে আগেই থেমে যায়, তবে পেশির বড় আর শক্তিশালী ফাইবারগুলো কিন্তু ট্রিগারই হয় না, কারণ আমাদের শরীর অত্যন্ত হিসেবি। খুব বেশি দরকার না পড়লে সে এক বিন্দু বাড়তি শক্তিও খরচ করতে চায় না। অনেকেই বেশ কনফিউজড থাকেন যে ঠিক কতগুলো র্যাপ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। বিজ্ঞান বলছে 5 থেকে 30টি র্যাপস পর্যন্ত যে কোনো রেঞ্জই কার্যকর হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে শর্ত একটাই, সেটগুলো যেন মাসল ফেলিওরের কাছাকাছি যায়। ভারী ওজনে 6টি র্যাপ করা হোক বা একটু হালকা ওজনে মাসল বার্ন করা 15-20টি র্যাপ, ফলাফল কিন্তু দিন শেষে প্রায় একই আসবে। কারণ আমাদের বাইসেপ তো আর মানুষের মতো সংখ্যা গুনতে পারে না, সে শুধু বুঝতে পারে ঠিক কতটা এফর্ট আর টেনশন সেখানে প্রয়োগ করা হয়েছে। রিপসের হিসাব তো গেল, এবার একটু সাপ্তাহিক ভলিউম নিয়ে কথা বলা যাক। প্রতি সপ্তাহে প্রতিটি পেশির জন্য 10 থেকে 20টি হার্ড সেট হলো একদম পারফেক্ট টার্গেট।
তবে হ্যাঁ, উৎসাহের চোটে 20টি সেট একদিনেই করে ফেলা কিন্তু মস্ত বড় বোকামি। এতে পেশির রিকভারি বা সুস্থ হওয়ার প্রসেসটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এর চেয়ে বরং এই সেটগুলোকে সপ্তাহে 2 বা 3 দিনের সুন্দর করে ভাগ করে নেওয়াটা অনেক বেশি লজিক্যাল। যেমন ধরা যাক, সোমবার 4 সেট, বৃহস্পতিবার 4 সেট আর শনিবার 3-4 সেট। চলুন এগিয়ে যাই আমাদের তৃতীয় সেকশন এবং পদ্ধতির দ্বিতীয় ধাপে, প্রোগ্রেসিভ ওভারলোড। সময়ের সাথে সাথে এই ফিজিক্যাল চ্যালেঞ্জটা যদি ধাপে ধাপে বাড়ানো না হয়, তবে পেশি বৃদ্ধির পুরো প্রসেসটা কিন্তু এক জায়গায় এসে একেবারে আটকে যাবে। ব্যাপারটা একটা সিম্পল উদাহরণের সাহায্যে বোঝা যাক। যদি এই মাসে 25 পাউন্ড ওজনের ডাম্বেল দিয়ে 8টি রেপ করা হয়, আর ঠিক 6 মাস পরও সেই একই রুটিন চলতে থাকে, তবে শরীর কিন্তু আর 1 ইঞ্চিও বাড়বে না। কারণ শরীর ইতিমধ্যেই ওই ওজনের সাথে নিজেকে পুরোপুরি অ্যাডজাস্ট করে নিয়েছে। সোজা কথায়, অগ্রগতি বা প্রোগ্রেস হলো পেশি বৃদ্ধির সিগন্যাল। আর এই অগ্রগতি না থাকার মানে হলো শরীর শুধু তার বর্তমান অবস্থাটাকেই মেনটেন করবে, নতুন করে আর গ্রো করবে না। প্রগ্রেসিভ ওভারলোড অর্জন করার একদম কংক্রিট কিছু উপায় আছে, যেমন ওজন বাড়ানো, র্যাপস বাড়ানো, সেটের সংখ্যা বৃদ্ধি করা, অথবা ব্যায়ামের ফর্ম বা টেকনিক আরও বেটার করা। জিমে গিয়ে প্রতিদিন রুটিন বদলানো বা নতুন নতুন ম্যাজিক ব্যায়াম খোঁজার চেয়ে নির্দিষ্ট কয়েকটি কার্ল বেছে নিয়ে সেগুলোতে নিজের দক্ষতা আর শক্তি বাড়ানো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। মনে রাখতে হবে, সবসময় নতুনত্ব খোঁজার চেয়ে ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল গেম চেঞ্জার। 4 নম্বর সেকশন, জ্বালানি ও রিকভারি। এতক্ষণ তো জিমের ভেতরের কাজ কারবার নিয়ে কথা হলো, এবার ফোকাসটা একটু জিমের বাইরের দিকে দেওয়া যাক। কারণ সবচেয়ে ক্রুশাল ফ্যাক্টরটা হলো, জিমে পেশিকে শুধু স্টিমুলেট করা হয়, কিন্তু পেশি আসলে বড় হয় রিকভারি বা বিশ্রামের সময়টাতে। পেশি বৃদ্ধির একেবারে নির্দিষ্ট একটা বায়োলজিক্যাল রিদম বা ছন্দ আছে। প্রথম ধাপে জিমে পেশিকে স্টিমুলেট করা হয়। দ্বিতীয় ধাপে সঠিক খাবার আর পর্যাপ্ত ঘুমের সাহায্যে পেশি নিজেকে মেরামত করে। আর থার্ড স্টেপে গিয়ে সেটা আরও পুরো ও শক্তিশালী হয়ে নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। এখন কেউ যদি প্রতিদিন হাতের ব্যায়াম করেন আর বিশ্রাম না দেন, তবে এই মেরামতের সাইকেলটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। প্রপার রিকভারি ছাড়া পেশি বৃদ্ধির আশা করাটা আসলে একদমই বৃথা। আমরা সবাই জানি পেশি তৈরি হয় প্রোটিন দিয়ে, তাই নতুন মাসেল টিস্যু গঠনের জন্য প্রতিদিন শরীরের প্রতি কিলোগ্রাম ওজনের বিপরীতে 1.6 থেকে 2.2 গ্রাম প্রোটিন ইনটেক করাটা একেবারে মাস্ট। এই নির্দিষ্ট প্রোটিন থেকে শরীর পেশি গঠনের জন্য সেই অত্যন্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডগুলো সংগ্রহ করে থাকে। প্রপার ফুয়েলের গাইডলাইনগুলো মেনে চলা কিন্তু খুবই জরুরি। প্রতিদিনের প্রোটিনের টার্গেটটা সারাদিনের খাবারে সুন্দর করে ভাগ করে নিতে হবে। যেহেতু পেশি টিস্যু তৈরি করতে প্রচুর এনার্জির দরকার হয়, তাই প্রতিদিন যতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে তার চেয়ে সামান্য কিছু বেশি ক্যালোরি, যাকে বলে মডারেট ক্যালোরি সারপ্লাস, রাখাটা পেশি বৃদ্ধিকে অনেক সহজ করে দেয়। তবে হ্যাঁ, এর মানে কিন্তু এই নয় যে ক্যালোরির নাম করে মাত্রাতিরিক্ত জাঙ্ক ফুড খেয়ে ক্যালোরির বিস্ফোরণ ঘটাতে হবে। আমরা এই স্পেশাল এক্সপ্লেনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 5 নম্বর সেকশন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ধাপে ধারাবাহিকতা এবং পেশি বৃদ্ধির বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে আলোচনা করব, কারণ সত্যিকারের দৃশ্যমান পরিবর্তন কখনোই রাতারাতি ম্যাজিকের মতো আসে না। অনেকেই পেশি বৃদ্ধির ক্ষেত্রে জেনেটিক্স বা বংশগত ব্যাপারগুলো নিয়ে বেশ হতাশায় ভোগেন। এটা ঠিক যে জেনেটিক্স একটা আল্টিমেট লিমিট সেট করে দেয় যে পেশির সর্বোচ্চ কতটুকু বড় হতে পারবে, কিন্তু ভেবে দেখুন, জেনেটিক্স তো সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরের একটা বিষয়। তাই সমস্ত ফোকাস আর এনার্জি ব্যয় করতে হবে ঠিক সেই বিষয়গুলোতে যেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য, যেমন সঠিক ট্রেনিং, নিজের সর্বোচ্চ প্রচেষ্টা, ধারাবাহিকতা এবং পর্যাপ্ত রিকভারি। অন্যের সাথে নিজের তুলনা করতে গেলে দিন শেষে শুধু নিজের প্রোগ্রেসটাই বাধাগ্রস্ত হয়। তো জিমের সব বিভ্রান্তিকর নয়েজ দূরে সরিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে তা হলো কমন ভুলগুলো এড়িয়ে চলা। যেমন ব্যায়াম খুব ইজি হওয়া, প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভলিউম বা সেট করা, পর্যাপ্ত প্রোটিন না খাওয়া, রাতে মাত্র 4-5 ঘন্টা ঘুমানো আর ঘন ঘন ব্যায়ামের রুটিন বদলানো। এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিকর দিকটা হলো ইগো লিফটিং, অর্থাৎ নিজেকে শক্তিশালী প্রমাণের জন্য বাজে ফর্মে অতিরিক্ত ওজন তোলা। মনে রাখবেন, বাইসেপের কিন্তু কোনো ইগো নেই, সে শুধু বোঝে পারফেক্ট টেনশন আর সঠিক বিশ্রাম। পেশি বৃদ্ধির কিন্তু একটা নির্দিষ্ট টাইমলাইন বা সময়রেখা আছে। এটা আসলে কয়েক মাস আর বছরের কনসিস্টেন্ট শক্তির অগ্রগতির ওপর নির্ভর করে। সামনের মাসে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার আগে 2 সপ্তাহের ক্র্যাশ ডায়েট বা তাড়াহুড়োয় এটা হওয়ার নয়। ভিজুয়ালি ব্যাপারটা চিন্তা করি, যদি প্রথম মাসে 25 পাউন্ড ওজনে 8টি রেপ করা যায় আর ঠিক 6 মাস পর সেটা 40 পাউন্ডে 10টি রেপে গিয়ে পৌঁছায়, তবে আয়নায় পেশির ডিফারেন্সটা একদম স্পষ্ট চোখে পড়বে। কারণ আয়নার প্রতিচ্ছবি সবসময় পারফরমেন্সের পেছনে ছোটে।
তাহলে পুরো আলোচনার পর শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসল লক্ষ্যটা আসলে কি? জিমে গিয়ে শুধু সাময়িক একটা পাম্পের পেছনে ছোটা, নাকি বিজ্ঞানভিত্তিক উপায়ে টেনশন, রিকভারি আর প্রোগ্রেসিভ ওভারলোডের মাধ্যমে একদম স্থায়ী পেশি গঠন করা? সত্যি বলতে এখানে কোনো গুপ্ত রহস্য বা শর্টকাট হ্যাকস নেই। এটা নিছকই সময়ের সাথে সাথে শরীরকে চ্যালেঞ্জ করা এবং তাকে মানিয়ে নিতে সাহায্য করার একটা প্রমাণিত বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই লজিক্যাল স্টেপগুলো দিনের পর দিন ঠিকঠাক মেনে চললেই কাঙ্ক্ষিত সেই ফলাফলটা অর্জন করা একদম নিশ্চিত।